গতকাল সোমবার কেন্দ্রীয় ১৪ দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কিন্তু আজ মঙ্গলবারও সারাদিন আলোচনার মধ্যে ছিল। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করতে বুধবারের মধ্যে একটি নির্বাহী আদেশ জারি হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, জামাতকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। এদিকে নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে জামাতে ইসলামী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির ডাক্তার শরীফুর রহমান দাবি করেছেন, ১৪ দলের সভায় দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বেআইনি। আমি তাদের বিবৃতিটি পড়ছি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশের আইন ও সংবিধান কাউকে এ এখতিয়ার দেয়নি। কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে, তাতে রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, জামাতে ইসলামী একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন যা বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী। আওয়ামী লীগ জামাতের সঙ্গে বসে অতীতে অনেকগুলো আন্দোলন করেছে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছে এবং তার ভিত্তিতে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী। জনগণ ১৪ দলের এ দাবি গ্রহণ করবে না। এটি ছিল জামাতের বিবৃতিতে যে বক্তব্য, সেই বক্তব্যের অংশ। অন্যদিকে জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে দলটির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপিও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামাতে ইসলামীকে যে নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধ করার প্রক্রিয়াটি নেওয়া হয়েছে গতকাল। নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গতকাল কেন্দ্রীয় ১৪ দলের সভায়। এবং একটু জানিয়ে রাখি এই প্রেক্ষিতে যে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল জামাতে ইসলামী। মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে জামাতে ইসলামীর কিন্তু বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড হয়েছে। অনেকে যাবজ্জীবন সাজা পেয়েছেন, অনেককে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জামাত ইসলামীকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল তার ৭১-এর যে ভূমিকা, সেই ভূমিকার কারণে। এবং আমরা দেখেছি যে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর নানান রকম রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের প্রেক্ষিতে এক পর্যায়ে কিন্তু জামাতে ইসলামী আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হয় এবং এক সময় তার প্রকাশ্যে রাজনীতিও শুরু করে। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট যে সরকার গঠন করেছিল, সেই সরকারের অন্যতম শরিক কিন্তু ছিল জামাতে ইসলামী। এবং সেই সময়ে খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সেই মন্ত্রিসভায় কিন্তু জামাতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকে মন্ত্রী করা হয়েছিল এবং সেই সিদ্ধান্তটি সে সময় কিন্তু বেশ সমালোচনারও জন্ম দিয়েছিল। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের এক রায়ে জামাতে ইসলামীর যে নিবন্ধন সেটি বাতিল করা হয় এবং সেই সময় বলা হয়েছিল যে ১৯৭১ সালে জামাতের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটি বাংলাদেশের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের বিপরীত, যার কারণে কিন্তু সেটি তাদের যে নিবন্ধন সেটি বাতিল হয়ে যায়। ফলে জামাতে ইসলামী যে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে, যে কোনো নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণের যে তাদের যে নির্বাচনে অংশগ্রহণ করার যে ক্ষমতা, সেটি কিন্তু তারা হারায়। পরে ২০১৮ সালের ৮ ডিসেম্বর হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে কিন্তু জামাতে ইসলামীর নিবন্ধনটি একেবারেই বাতিল করে দেওয়া হয়। এর পরবর্তীতে হাইকোর্টে একটি লিভ টু আপিল দায়ের করেছিল জামাতে ইসলামী। ২০২৩ সালের ১৯ নভেম্বর সর্বোচ্চ আদালত হাইকোর্টের দেওয়া রায়টি বহাল রাখে, অর্থাৎ হাইকোর্ট যে জামাতের যে নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল, সেই অবৈধ ঘোষণাটি আসলে বহাল থাকে। ফলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষমতা হারায়।
তবে তাদের যে সেই সময় কিন্তু বলা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেই রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা ছিল না, ফলে তারা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে পারছিল। যদিও আমরা দেখেছি যে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো অনেকটাই সীমিত হয়ে আসে, বিশেষ করে 2013-14 সালে যে সরকার পতনের যে একটা দাবি উঠেছিল, বিশেষ করে যে দেশ জুড়ে ব্যাপক জ্বালাও পোড়া হয়েছিল বিএনপির লাগাতার কর্মসূচির মধ্যে, সেই জ্বালাও পোড়ার জন্য কিন্তু জামাতকে দায়ী করা হয় এবং মূলত এরপর থেকেই আস্তে আস্তে জামাত রাজনীতির মাঠে কিছুটা নিষ্ক্রিয় হতে থাকে। আমরা দেখেছি যে রাজনীতিক মাঠে তারা আর সেভাবে সক্রিয় নেই, এমনকি জামাতে ইসলামীর যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে রাজধানীর মগবাজারে, সেই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে জামাতের নেতাকর্মীদের খুব একটা যেতে যাওয়া হয় না। অন্যদিকে জামাতের যারা শীর্ষ নেতা ছিলেন তারাও কিন্তু অনেকটা আত্মগোপনে চলে যান এবং আত্মগোপনের থেকেই তারা আসলে তাদের বিবৃতিগুলো গণমাধ্যমের কাছে পাঠিয়ে থাকেন। আমরা দেখেছি জামাত আবার নতুন করে আলোচনায় এসেছে, এই যে চলমান যে কোটা সংস্কার আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শিক্ষার্থীদের যে অহিংস আন্দোলন, সেই অহিংস আন্দোলনে জামাত এবং শিবিরের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের সাথে অনুপ্রবেশ করেছে এবং অনুপ্রবেশ করে যেই ধ্বংসাত্মক যে কাজগুলো রয়েছে, যে সহিংসতাগুলো হয়েছে, সেই সহিংসতাগুলোর জন্য সরাসরি জামাত এবং শিবিরকে দায়ী করছে সরকার। আমি একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু একটা পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এই সহিংসতার প্রেক্ষিতে কিন্তু ব্যাপক প্রাণহানি ঘটনা ঘটেছে। আমরা যেটা সরকারি হিসাব পেয়েছি সেই সরকারি হিসাবে 150 জন নিহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি নিহতের সংখ্যা 266। এছাড়া বহু মানুষ কিন্তু আহত হয়ে এখন হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনের প্রেক্ষিতে বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা কিংবা মেয়র হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজা সেখানে যে অগ্নিসংযোগ করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এগুলোর জন্য কিন্তু সরাসরি জামাতে ইসলামকে দায়ী করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডগুলোর কারণেই আসলে জামাতে ইসলামকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার মতো একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে।